বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার ডাক্তার ভাইরা, সবার প্রতি শ্রেণীর মতো সালাম ও আন্তরিক ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার, ডিএইচএমএস ঢাকা, চেম্বার মাহিম হোমিও হল, খিলক্ষেত ঢাকা। আমি আজকে আলোচনা করব ডাক্তার শশুল্লাহ স্যারের বায়োকেমিক ওষুধ নিয়ে। ডাক্তার আশরাফুল হক স্যার হোমিওপ্যাথিক মেডিকেল থেকে আলোচনা করে যেমন মনোমুগ্ধ করছে, আমিও হয়তো এরকম পারবো না। ডাক্তার আশরাফুল স্যারের আলোচনা আমিও শুনি, তার আলোচনা শুনলে পরে আর বই পড়ার তেমন দরকার হয় না। তাকে আল্লাহ দীর্ঘজীবিত করুক। আমি ডাক্তার শশুল্লাহ স্যারের বায়োকেমিক ওষুধ নিয়ে আলোচনা করব। ডাক্তার শশুল্লাহ স্যার তিনি গবেষণা করে দেখছেন একজন 100 কেজি ওজনের মানুষের শরীরে 70 কেজি তরল পদার্থ থাকে আর 30 কেজি থাকে কঠিন পদার্থ। এই 30 কেজির মধ্যেও 5 কেজি থাকে ধাতব পদার্থ। অর্থাৎ 100 কেজি ওজনের মানুষকে যদি দগ্ধ করা হয় বা ঝলসানো হয়, সবই ধূম্র আকারে উড়ে যাবে। 5 কেজি ছাই আকারে যে পাওয়া যাবে সেইটাই ধাতব পদার্থ। এই ধাতব পদার্থ বিভিন্নভাবে গৃহীত হয়, আলো, বাতাস, তাপ, খাদ্য, পানীয় ইত্যাদি থেকে ধাতব পদার্থ গৃহীত হয়। এই ছায়াকার যে 5 কেজি ধাতব পদার্থ পাওয়া গেল, এই ধাতব পদার্থকে 12 ভাগে বিভক্ত করেছেন, যা পূর্বে আলোচনা করা হয়েছে 12টি। আর আগে ক্যালকেরিয়া ফ্লোরিকাম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ক্যালকেরিয়া ফসফরিকা। এর অপর একটি নাম আছে ফসফেট অফ লাইম। এই ক্যালকেরিয়া ফসফরিকার সংক্ষেপে নাম ক্যালকেফস, আরো সংক্ষেপে সিএফ। আজকে ক্যালকেরিয়া ফস নিয়ে আলোচনা করব। এই ক্যালকেফস এই শারীরিক ও রাসায়নিক ক্রিয়া। এই ক্যালকেফসে অন্ডলালা নামক পদার্থ মিশ্রিত হইয়া শরীরে প্রধান উপকরণ সমূহ নির্মাণ করিয়া থাকে। ইহা শরীরের রক্তের লোহিত শ্বেতকণিকাগুলা লোহিত কণিকায় পরিণত করে, আবার নতুন করে শ্বেতকণিকা তৈরি করে। তাতে বোঝা গেল ইহা রক্ত তৈরিতে সক্ষম। দেখি এই ক্যালকেফসের অভাবে মানুষের কি কি দেহ মনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সংক্ষিপ্ত আকারে আলোচনা করি। মানুষের মন স্থির থাকে না, এক কাজ থেকে অন্য কাজ করে, অন্য কাজের থেকে অন্য কাজ করে। এক স্থানে যায়, সেখানে ভালো লাগে না, আরেক স্থানে যায়, সেখানেও ভালো লাগে না। সবসময় পরিবর্তন। কোনো একটা জিনিস কিনলো, ভালো লাগে না, আরেকটা কিনে এটা ভালো লাগলো না। সবসময় মনের পরিবর্তন। আর এটা উদাসীন ভাব। কোনো স্থিরভাবে কোনো কাজে মনোনিবেশ করতে পারে না। আর স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা, এরা স্মরণ শক্তি এত দুর্বল, ওরা মনে করতে পারে না, মুখস্থ করতে পারে না, কোনো কিছু মনে থাকে না। তার স্মৃতিশক্তি এত দুর্বল। আর এই স্মৃতিশক্তি এত দুর্বল হয়ে পড়ে যে কোনো রোগের কথা ভাবতে ভাবতে আরো অসুস্থ হয়ে পড়ে। সেই রোগ লক্ষণ আরো বৃদ্ধি দেখা দেয়। হাড়গুলা পুষ্ট হয় না, মজবুত হয় না, হাড় ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, হাড় দুর্বল, হাড় বাঁকা হয়ে যায়। বাচ্চা কাচ্চারা চলতে শিখে না, অনেক দেরিতে হাঁটা চলা শিখে। মেরুদণ্ডের হাড় বাঁকা হয়ে যায়। বিশেষ করে অনেক বাচ্চা কাচ্চাই অনেকক্ষণ খেলতে পারে না। এই ঘাড়ের যে হাড় আছে এত দুর্বল যে মাথার ভার সহ্য করতে পারে না, তাই একটু খেলাধুলা করার পর শুয়ে পড়ে। এই হাড়গুলা অকালেই নষ্ট হয়ে যায়। হাড়ে একটু আঘাত লাগলেই হাড় ফাটল ধরে। আর ইহা ভাঙ্গা হাড় জোড়া লাগাতেও সক্ষম। যদি কোনো স্থান ভেঙে যায়, আশেপাশে রসস্রাব হইতে থাকে, সেই রসস্রাব মিলিত হইয়া কঠিন আকার ধারণ করে, তারপর হাড় জোড়া লাগে। যদি ক্যালকেফসের ঘাটতি হয়, হাড় ভাঙলে সহজে জোড়া রাখবে না। তাহলে দেখা গেল হাড়ের দুর্বলতার জন্য ক্যালকেফসের দরকার। হাড় দুর্বল মানে ক্যালকেফসের ঘাটতি। দাঁতগুলো শক্ত হয় না, পুষ্ট হয় না। বাচ্চাদের সহজে দাঁত উঠে না। দাঁত যদিও উঠে, দাঁত কালো হয়ে যায়।
অনেক সময় অনেকে পোকা লাগছে দাঁতে, দাঁত নষ্ট হয়ে যায়, ক্যালকেফাসের ঘাটতি। এই ক্যালকেফাসের অভাবে দাঁতগুলা নষ্ট হয়ে যায়, অকালে অনেকে দাঁত পড়ে যায়, দাঁতের গোড়ায় ব্যথা, দাঁত ক্ষয় যাওয়া, দাঁতের গোড়ায় নানা রকম ক্ষয় রোগ ক্যালকেফাসের অভাবেই হয়ে থাকে। আর এই ক্যালকেফাসটা ক্যালকেফ্লোরের সাথে অনেক অংশে মিল পাওয়া যায়, এবং কি ক্যালকেফ্লোরের সহযোগী ওষুধ হিসাবে এই ক্যালকেফাস ব্যবহার করা যায়। শুধু তাই নয়, এই ক্যালকেফাস অন্য ওষুধের ক্রিয়া শক্তি বৃদ্ধি করে, অন্য ওষুধকে কাজ করাতে সহযোগিতা করে। তাই অন্য ওষুধের সাথে পর্যায়ক্রমে অনুপর্যায়ক্রমে এই ক্যালকেফাস ব্যবহার হয়ে থাকে। মূত্রযন্ত্র, প্রস্রাব করলে প্রস্রাব হলুদ বর্ণ ধারণ করে, প্রস্রাব কোনো পাত্রে কিছুক্ষণ রাখার পর সুতা সুতা পদার্থ দেখা যায়, প্রস্রাবে ফসফেট নির্গমন হয়, শর্করা নির্গমন হয়। অনেকে আমরা বইলা থাকি যে সুগার যায়, ডায়াবেটিস ধরেছে। আসলে মূলত ক্যালকেফাসের ঘাটতি, পুংজনেন্দ্র শুক্রকরণ হইতে থাকে, তাই অন্ডকোষ সংকুচিত, শিথিল ও ঢিলা হয়ে যায়। বিশেষ করে ঘোড়ায় চড়লে বা বাসে উঠলে উত্তেজনা আরো বৃদ্ধি পায়, ধাতু দুর্বল হয়ে যায়। বুঝতে হবে ক্যালকেফাসের ঘাটতি হয়েছে। স্ত্রী জননেন্দ্র, জরায়ু ঢিলা হয়ে যায়, শিথিল হয়ে যায়, জরায়ু বহির্নির্গমন হয়। এই ক্যালকেফাস প্রয়োগ করলে শরীরের অন্য অংশের সর্বাঙ্গেই বল বৃদ্ধি করে থাকে। তারপরে স্থানীয় বল বৃদ্ধির কারণে জরায়ু বের হয়ে যাইতে পারে না। শুধু তাই না, অনেকে হাড়ি বের হয়, এই ক্যালকেফাস ঘাটতি না হইলে হাড়ি বের হইতে পারবে না, বলদান করবে। স্থানীয় বলদান করার কারণে আলজিবা ঢিলা হয়ে যায়। যদি ক্যালকেফাস উপযুক্ত পরিমাণে দিয়ে থাকে তাহলে এত সমস্যা সৃষ্টি করবে না। এই ক্যালকেফাস সব জায়গায় দেহের সর্বদিক দিয়ে কাজ করে থাকে, বলদান করে থাকে। স্ত্রী জননেন্দ্র, মহিলাদের শ্বেতপ্রদর, মাসিকের গন্ডগোল, বাচ্চা ধারণে অক্ষম, জরায়ু ঢিলা হয়ে যায়, তাই বাচ্চা ধারণ করতে পারে না। বুঝতে হবে ক্যালকেফাসের ঘাটতি। বক্ষস্থল এত সংকুচিত হয় যে অনেক জুড়ে নিঃশ্বাস নিতে পারে না, তার মানে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারে না। অধিক অক্সিজেন একসাথে গ্রহণ করতে পারে না বিধায়ী অক্সিজেনের পূরণের নিমিত্তে ঘন ঘন শ্বাস নিতে থাকে। আমরা বলি হাঁপানি হয়েছে, ঘন ঘন শ্বাস নেয়। বুঝতে হবে ক্যালকেফাসের ঘাটতি। আবার গলার ভিতরে আলজিবা ঢিলা হয়ে যায়, গলার ভিতরে সর্বদাই শুষ্ক মনে হয়, গলার ভিতরে জ্বালা করে, গলা ব্যথা করে, শুষ্ক কাশি, অনেকক্ষণ কাশার পরে হলুদ বা সাদা রঙের আঠালো গয়ার পরে দিবে শ্বেতাংশের মতো। তারপরে গলার স্বর বসে যায়, বিশেষ করে বক্তা বা গায়কদের গলার স্বর বসে যায়। আবার বুঝতে হবে ক্যালকেফাসের ঘাটতি। অনর্গল কাশতেই থাকে, কাশতে কাশতে একটু ঘন আটালো পদার্থ নির্গিত হয়, শ্লেষা, আবার কিছুক্ষণ পরেই কাশে, শুকনো। বুঝতে হবে ক্যালকেফাসের ঘাটতি। ত্বকের মধ্যে জ্বালা করে, বিশেষ করে গোসল করার পর ত্বক লাল বর্ণ ধারণ করে। উদ্বেগ থাক বা না থাক, সবসময় শরীর চুলকাইতে থাকে। এই চুলকানি সাধারণত নাভির উপরের দিকেই দেখা যায়, নাভির নিচে কমই দেখা যায়। চর্ম শুষ্ক, খসখসে, ঢিলা, কুঞ্চিত হয়ে থাকে। অস্বাস্থ্যকর চর্মের মধ্যে সবসময় চুলকানি থাকে। যদি উদ্বেগ থাকে, চুলকানির পর যদি কোনো কষ বের হয়, ওই কষ যেইখানে লাগবে সেইখানে ক্ষত সৃষ্টি করবে, শরীর চুলকাবে। বুঝতে হবে ক্যালকেফাসের ঘাটতি। আর ইহা সকল অঙ্গ প্রত্যঙ্গই এই ক্যালকেফাসের ভূমিকা অপরিসীম। যদি ক্যালকেফাস শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে, ওই ব্যক্তির জীবনী শক্তি শক্তিশালী হবে, রোগ প্রবণতা
কম হবে। জীবনী শক্তি বৃদ্ধির কারণেই রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালী ও বলিষ্ঠ করবে। তাই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালী করতে ক্যালকেফসের দরকার আছে। চোখে ঝাপসার দৃষ্টি, গ্যাসের আলো সহ্য হয় না, চোখে নানান রঙের রং ধনুর মতো দেখে, অনেক সময় দৃষ্টিহীনতায় ভুগে, চোখের জ্যোতি কমিয়া যায়। বুঝতে হবে ক্যালকেফসের ঘাটতি। কানের ভিতরে শুকনো, অনেক সময় কানে চুলকায়, কানের ভিতরে জ্বালা করে, কান ব্যথা করে, অনেক সময় কান চুলকাইলে আটা আটা এক পদার্থ নির্গিত হয়। এই আটা পদার্থ যেইখানেই লাগবে সেইখানেই ক্ষত সৃষ্টি করবে। বুঝতে হবে ক্যালকেফসের ঘাটতি। আর এরা কানে অনেক সময় গুনগুন শব্দ, ঢং ঢং শব্দ, অনেক সময় মনে করে যে কানের ভিতরে কেউ গান গাইতেছে। এরকম নানা রঙের শব্দ, নানা ধরনের শব্দ তারা শুনতে পায়, ক্যালকেফসের ঘাটতি। তারপরে ঘুমায় না, ঘুম হয় না, আগ রাতে ঘুম হয়, গভীর রাত্রে 2-3 ঘন্টা ঘুমের ব্যাঘাত ঘটে, ঘুম আসতে চায় না। যদিও ঘুমায়, সে আগুনের স্বপ্ন দেখে, আগুনের স্বপ্ন দেখে চিৎকার করে ওঠে, আর বিছানায় শুইতে চায় না, ঘুম আসতে চায় না। আবার শেষ রাতের দিকে ঘুমায়, ঘুমের থেকে তাকে উঠানো যায় না, সর্বদাই শরীরে আলস্য ভাব। এরা বিছানার থেকে উঠতে চায় না, খালি বিছানায় শুয়ে থাকতে চায়। আর এদের তন্দ্রালু বেশি, নিদ্রা আছে, তন্দ্রা বেশি, ঘুম ভাব। আর এরা কোনো কাজ করতে মন চায় না, কোনো কিছু করতে মন চায় না, শারীরিক শক্তির অভাব, মন মরা। তারা কোনো কাজ সঠিকভাবে মনোযোগ সহকারে করতে পারে না। আর এই ক্যালকেফসের অভাবে শরীর থেকে অন্ড লালাবৎ আঠা পদার্থ বিভিন্ন ছিদ্রপথে নির্গিত হইতে থাকবে। যেমন গলার ভিতর দিয়ে কাশার পরে শ্লেষা নির্গত, তারপরে নাক দিয়া শ্লেষা নির্গত, গুহ্যপথে পায়খানা রাস্তা দিয়ে সবসময় সাদা আম নির্গত, তারপরে প্রত্যেকটা চামড়া ছিদ্রপথে আঠা পদার্থ নির্গিত হইতে থাকে। আর এই কারণে চুলকায় শরীর। আঠা পদার্থ নির্গিত হইতে থাকলেই বুঝতে হবে এই লালা পদার্থ, এই তেজস্কর পদার্থ, শক্তিশালী পদার্থ দেহ থেকে নির্গত হচ্ছে। আমার ক্যালকেফসের ঘাটতি, অচিরেই ক্যালকেফস প্রয়োগ করতে হবে। এই ক্যালকেফস আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। ডাক্তার ইউএস সামন্ত স্যার 305টি পয়েন্ট আলোচনা করেছেন, কিন্তু এত বড় আলোচনা শিক্ষার্থীরা আয়ত্তে আনতে পারবে না, বা অনেক তরুণ ডাক্তাররাও আয়ত্ত করতে পারবে না। তাই আয়ত্তে আনার জন্য বিশেষ অংশগুলো আমি তুলে ধরলাম। যদি আমার আলোচনা আপনাদের বিন্দু পরিমাণ উপকারও হয়ে থাকে, তবে আমার আলোচনা সার্থক। আমার এই আলোচনা যারা শিক্ষার্থী আছেন, 2 বার বা 3 বার আলোচনা মনোযোগ সহকারে শুনলে আশা করি পরীক্ষার হলে কিছু লিখতে পারবেন, এটাই যথেষ্ট। আর আমার আলোচনায় ভুল ভ্রান্তি হইতে পারে, মানুষ মাত্রই ভুল। যদি সেরকম ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাকে লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো এবং সুন্দর থাকেন, সুস্থ থাকেন, এই আশা করেই আমি আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ।